যাই হোক, আমরা এখানে S1 তাহলে আর নিতে পারতেছি না, তাই না? কারণ আমার একটা পেজের ভিতরে S1 সর্বোচ্চ একবার থাকাটা স্ট্যান্ডার্ড। একবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন, একটা পেজে একটা স্টোন রাখতে হবে এবং একটাই রাখতে হবে। ক্লিয়ার? এখন সেক্ষেত্রে কিছু কাজ করা যায়, বা ওটা পরে আসি আমরা, যে এখানে আমরা ব্যবহার করলাম না আপাতত। এখানে আমরা ব্যবহারটা করলাম না, কারণ এখানে আমরা বুঝতে পারতেছি আমাকে মাল্টিপল ব্যবহার করা লাগতেছে। আচ্ছা, তো সেক্ষেত্রে H2 ব্যবহার করতে পারি। এখন প্রশ্ন হলো যে H2 কে আবার ব্যবহার করা যায়। H2 হচ্ছে কোন কোন এসইও কি বলা হয় এক্সপার্ট, ওনারা বলেন যে H2 হলো সর্বোচ্চ 8 বার, কেউ কেউ বলেন সর্বোচ্চ 12 বার। ঠিক আছে? এটা এসইও তে প্রবলেম হয়। এসইও তে প্রবলেম হয় আপনার এই, যখন একটা ওয়েবসাইট তৈরি করে যখন আপনি সাবমিট করেন, তখন গুগলে আপনার এই পুরো কোডটা সে পড়ে, পড়ে সে বোঝার ট্রাই করে যে আপনার ওয়েবসাইটটা কোন রিলেটেড ওয়েবসাইট, যে পুরো কন্টেন্ট সে রিড করে। রিড করার পরে আপনার কন্টেন্ট অনুযায়ী তারা গুগলে সার্চে দেখায়। যেমন ধরেন আপনি ব্লগ একটা সাইট রান করছেন, রেস্টুরেন্ট নিয়ে আপনি ব্লগ করতেছেন, তো যদি লেখা যায় যে বেস্ট রেস্টুরেন্ট ইন খুলনা, তখন আপনার ওয়েবসাইটে সে সামনে দেখাবে কিসের ভিত্তিতে দেখাবে? আপনার ওয়েবসাইট দেখাবে কিসের ভিত্তিতে দেখাবে? গুগলের তো বুঝতে হবে যে আপনার ওয়েবসাইটটা আসলে একটা ফুড রিলেটেড ওয়েবসাইট, ব্লগ সেট, মানে ব্লগ সাইট। তারা, গুগল হচ্ছে আপনার হেডিং গুলোকে পড়ে, আপনার ভিতরে প্রত্যেকটা কন্টেন্ট পড়ে, প্রত্যেকটা প্যারাগ্রাফ হোক, স্প্যান হোক, যাই হোক না কেন, সবকিছু সে পড়ে। আর ইমেজ পড়তে পারে না বিধায় ইমেজের ভিতরে আমরা অল্টার অ্যাট্রিবিউট দিয়ে টেক্সট দিয়ে দিই, যেন সেই ইমেজটাও বোঝে এটা এই রিলেটেড ইমেজ। হ্যাঁ, ওটা বাদ দেন, আমি এসিওর ক্লাসটা পরে, বুঝতে পারছেন? এজন্য আমাকে এগুলোকে ফলো করতে হয়। এই জন্য দেখবেন যে ফাইবারে বা মার্কেট প্লেসে যখন যাবেন, তারা লিখে দিবে যে এসইও ফ্রেন্ডলি, তার মানে তার সেই পরিমাণ বুঝে শুনে কোড ব্যবহার করা হয়েছে, যে H1 মাল্টিপল ব্যবহার সে করে নেই, H2 এরকম মানে যতটুকু ব্যবহার করা দরকার ততটুকু ব্যবহার করছে। ওকে, আমরা এখানে H2 ব্যবহার করতে পারি। নর্মালি সাধারণত H2 টা ব্যবহার করা হয় সেকশনের যে টাইটেলটা, এই টাইটেলটা ব্যবহার করার জন্য H2 টা বেশি ব্যবহার করা হয়। ঠিক আছে? আর আদার্স যেগুলো সেখানে S3 বা S5 ব্যবহার করলে হয়। বাট এখানে আমরা দেখতে পারতেছি খুব বেশি একটা সেকশন নাই, সুতরাং আমরা H2 এর জন্য যদি বরাদ্দ করি এই লেখাটা, তাও অসুবিধা হবে না। এখানে ধরেন 3টা, এই যে একটা 4টা, 5টা, 6টা, এটা ধরেন একটা 7টা, আর নেই, বা এটা একটা ধরেন 8টা। তার মানে আমরা H2 নিলে কোনো অসুবিধা হচ্ছে না, 12 বার ব্যবহার করা যায়। যেহেতু 8 থেকে 12 বলছে, সেহেতু আমরা এর মাঝখানে থাকাটাই বেটার। হ্যাঁ, 10 রাখতে পারি বা 8-9টা রাখতে পারি। আর এগুলো আপনি গুগলে সার্চ দেবেন। আমি যেহেতু বর্তমান ট্রেন্ডসের কথা বলতেছি, দেখা যাচ্ছে আপনার কোর্স শেষ করতে করতে গুগল নতুন কোন আইন নিয়ে আসতে পারে, তো এটা সবসময় আপডেট থাকতে হয়, গুগলে সার্চ দিতে হয়, এগুলো বিভিন্ন ব্লগ পড়তে হয়। H2 আপনার দেওয়াই লাগবে এরকম না, তবে আপনার ব্যবহার করা হয়েই যাবে H2, ব্যবহার না করার উপায়ই থাকবে না। বাট H1 টা অনেক সময় কনফিউজড হয়ে যেতে হয় যে কোন জায়গাটা ব্যবহার করবো। আচ্ছা, সো পেয়ে গেলাম একটা জায়গা, কি আছে? ডিসকভার অ্যান্ড রিজার্ভ নাকি? লিখে ফেলি। হ্যাঁ, রিজার্ভ বানানো কি? আর ই এস সি আর এটা হয় অনেক সময়। আচ্ছা, এটা কপি করবো, এটা কপি করা যায় না। যায় যায় না, এটা ভুল কথা, যায় একটু টেকনিক খাটালে সবই সম্ভব। এই যে কপি করলাম, পেস্ট করলাম, যাবে না কেন? ওয়ে তো আছে। আসছে কোনটা কোনটা? আচ্ছা আচ্ছা, রিয়েল ইমেজটা তাই।
ব্যানার বিজি ছিল মনে হয় নাম। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, এটাকে এভাবে নর্মাল না রেখে একটা কোটেশনের ভিতরে রাখাটা বেশি স্ট্যান্ডার্ড। সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখবেন, দুটোই কাজ করবে, অসুবিধা নেই। আচ্ছা, চলে আসছে লেখাটা। এবার এটা নিয়ে একটু স্টাইল করি। এইটা নিয়ে স্টাইল করতে গিয়ে অনেকে ঝামেলা পাকাই ফেলবেন। যেমন এখানে ধরেন জায়গা আছে কত, এটা এখান থেকে ধরেন আমি একটু জায়গা ফাঁকা রাখবো, হোক হোক হোক, সমস্যা নেই। এখান থেকে আমি উপরে থেকে একটু জায়গা রাখবো, তাই না? এখানে কি দেবো, মার্জিন দেবো না প্যাডিং দেবো? মার্জিন। আচ্ছা, দিয়ে আসি। সো ব্যানার বিজি ব্যানার এতটুকু তো আমরা পেয়ে গেছি। তার ভিতরে H2, তাই না? মার্জিন টপ ধরেন আমি 100 পিক্সেল করলাম, সেভ করলাম। আরো কিছু করে আসি, ফন্ট সাইজ করে দিলাম আমি সাপোজ 50 পিক্সেল, কালার করে দিলাম সাদা, টেক্সট ট্রান্সফর্ম করে দিলাম ক্যাপিটালাইজ। দেখবেন কি হয়, আপনি জানতেন তাই? কেন ভাঙছে, কেন কেন ভাঙছে? মার্জিন ব্যবহার করছেন ওই উপরে যে এইগুলো লাইনটা, ওই লাইনটার উপরে তো মার্জিন আছে, মার্জিনটা তো কোনো কালার নেই, কোনো কিছুই নেই, শুধু একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে জন্য নিচে। মার্জিন জায়গা তৈরি করে বাহির থেকে, সে তো বাহির থেকে জায়গা তৈরি করছে, তাই না? বাহির থেকে সে জায়গা তৈরি করছে। সে উপরে দিয়ে দেখলো যে তার উপরে আর প্যারেন্টস এর সাথে মানে একটার সাথে একটা মেশানো, তার মানে উপরে জায়গা তৈরি করা মানে কি প্যারেন্টস এর বাইরে জায়গা তৈরি করা। তার সীমানা প্যারেন্টস এর সীমানা তো সেম টু সেম এক জায়গায়, বুঝতে পারছি? আচ্ছা, এবার প্যাডিং ব্যবহার করি। প্যাডিং টপ, এবার ঠিক আছে। তার মানে এই জায়গাটা মার্জিন ব্যবহার করবেন না। আচ্ছা, প্যাডিংও স্যার এক জায়গাতে ব্যবহার করা যাবে না, আমার একটা সমস্যা হচ্ছে তখন এর ব্যাকগ্রাউন্ড তখন ব্যাকগ্রাউন্ড সব বড় হয়ে যায়। হ্যাঁ, তখন আমরা আলাদা দিয়ে দিছিলাম, তখন আমি আবার বলছিলাম এটা আলাদা মধ্যে ঠিক খাইতে বলছিলাম প্যাডিং। আচ্ছা, আসেন আমরা কিছু এখানে প্রবলেম ফেস করি, কিছু সমাধান করি একটা করে। সো এরপরে এখানে ধরেন আমি একটা প্যারাগ্রাফ নিয়েছি অলরেডি, পি ফন্ট সাইজ করে দিলাম 18 পিক্সেল, আর কালার করে দিলাম সাদা সাদা। চলে আসছে। আমি এখানে একটা বাটন রাখবো। আচ্ছা, এখানে একটা শ্যাডোর মতো দেওয়া আছে ইমেজের উপরে, খেয়াল করছেন? যে কারণে আপনার লেখাটা চকচক করতেছে, ভালো দেখাচ্ছে। বাট আমার এখানে শ্যাডোটা দেওয়া নাই, এই কারণে ইমেজের সাথে সিমিলার হয়ে গেছে। আমি শ্যাডোটা ব্যবহার করব, ওভারলে যাকে বলা হয় ওভারলে। ঠিক আছে, ওভারলেটা তৈরি করব। ওভারলে তৈরি করার অনেক পদ্ধতি আছে, তার ভিতরে একটা মনে হয় আপনাদেরকে দেখাইছিলাম, বিফোর আফটার দিয়ে দেখাইছিলাম না? যে সমস্ত আচ্ছা, বিফোর আফটার দিয়ে আপাতত দেখাই। আর একটা ওয়ে আছে, আমাদের দুইটা ওয়েতে বেশি ব্যবহার করা লাগে। আচ্ছা, এখানে আমার প্রয়োজন হচ্ছে পুরো ব্যাকগ্রাউন্ডের একটা ওভারলে, ব্যাকগ্রাউন্ড এরিয়া জুড়ে একটা ওভারলে হবে, তাই না? সো ব্যাকগ্রাউন্ড এরিয়ার ভিতরে আমরা জাস্ট পজিশন রিলেটিভ করে রাখি। রিলেটিভ খেয়াল করেন কিভাবে তৈরি করি। এটাকে নিয়ে আসি, আফটার বিফোর যে কোনো একটা দিতে পারেন, কেননা আমরা এখানে কোনো কন্টেন্ট দিব না, কন্টেন্ট ফাঁকা। উইথ করলাম 100%, হাইট 100%, ব্যাকগ্রাউন্ড কালারটা করে দিলাম কালো, একটু হালকা করে দিই 60% কালো। ওকে, পজিশন অ্যাবসলিউট, টপ থেকে 0, লেফট থেকে 0, মুখস্থ কাজ। এতটুকু করলে দেখবেন একটা ওভারলে তৈরি হয়ে যাবে। ওভারলে তৈরি হয়েছে, কালো একটা ওভারলে তৈরি হয়ে গেছে। প্রবলেম হলো ভিতরে লেখাটা ধরতে পারতেছেন না, লেখাটাও তো পিছনে চলে গেছে, তাই না? জেড ইন্ডেক্স। এই ওভারলে নিয়ে যখন কাজ করবেন তখন আপাতত একটা মুখস্থ জেড ইন্ডেক্স ব্যবহার করবেন।
হয়তো বুঝতে একটু কষ্ট হবে, এই জন্য মুখস্থের কথা বলতেছি, মুখস্থ করে ফেলবেন। সেটা হচ্ছে বিফোর বা আফটার, এখানে যেটাই ব্যবহার করেন না কেন, বিফোর বা আফটার যেটা হবে তাকে জেড ইন্ডেক্স দিবেন -1 আর প্যারেন্টসকে জেড ইন্ডেক্স দিবেন শুধু 1, মানে +1 আর কি। এতটুকু দেন, সব কিছু জায়গার মতো থাকবে, জাস্ট ভিতরে কন্টেন্টটা উপরে বেশি উঠবে। ক্লিয়ার? এতটুকু কাজ করবেন। পিছনে ইমেজটা না, ওটা নন স্ট্যান্ডার্ড, ওটা করা যাবে না। ওটা করলে ইমেজটা কেমন যেন ঘোলাটে ঘোলাটে দেখা যাবে, ভালো দেখা যাবে না। আর ব্যাকগ্রাউন্ড এখন কিন্তু আপনার ইমেজটা কিন্তু ঠিকই চকচক দেখাচ্ছে, বাট ইমেজের উপরে একটা ওভারলে মনে হচ্ছে। আপনার যদি কখনো প্রয়োজন হয় ওভারলে বেশি হয়ে গেছে, একটু কমাই দেন। ভিতরে ইমেজটা কখনোই আপনার মনে হবে না যে এটা কোনো বাজে ইমেজ ব্যবহার করা হয়েছে বা এরকম কিছু। আচ্ছা, এরপরে একটা বাটন নিয়ে আসবো। এখানে আমরা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে বলে দিলাম রিড মোর। সেভ করি, কপি করি, পেস্ট করলাম অ্যাঙ্কর ট্যাগ। আচ্ছা, ধরেন এটা আমি কালার করে দিলাম সাদা, ব্যাকগ্রাউন্ড কালার দেখে এখানে কি দেওয়া আছে, এই কালারটা। আমরা একটা কাজ করি, কালারটাও কপি করি, রাইট বাটন ক্লিক, ইনস্পেক্ট এলিমেন্ট, কালার পেয়ে গেছে। এখানে ব্যাকগ্রাউন্ড কালার কপি করেন, এখানে পেস্ট করে দেন, সেভ করি, রিলোড করি। আসছে? উপর থেকে একটু মার্জিন তৈরি করব, এখানে এসে ভেজাল হবে। উপর থেকে একটু মার্জিন তৈরি করব। সে অ্যাঙ্করটাকে আমি বলে দিলাম মার্জিন টপ, সাপোজ 30 পিক্সেল পাবে মার্জিন। অ্যাঙ্করটাকে উপর থেকে মার্জিন পাই, পাইছে? কেন পাইনি? বলে দিয়েছিলাম কিছু কিছু ইনলাইন ট্যাগ মার্জিন টপ এবং মার্জিন বটম পায় না, ঠিক আছে? লেফট রাইট পায়, কিন্তু মার্জিন টপ পায় না, মার্জিন বটম পায় না। আচ্ছা, হ্যাঁ, সেক্ষেত্রে আমাকে কি করতে হয়? ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হয়। এইবার পেয়ে গেছে। ওকে, এখন আমরা আমাদের ইচ্ছা মতো প্যাডিং দিয়ে আর যা কিছু দেওয়ার ইচ্ছা হয় সেটা দিয়ে দিতে পারি। প্যাডিং করে দিলাম উপর নিচে 10 পিক্সেল, হ্যাঁ 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 করে দিলাম 15 পিক্সেল। সেভ করি, চলে আসছে। একটু বর্ডার রেডিয়াস দিতে পারি আমরা, বর্ডার রেডিয়াস সাপোজ 5 পিক্সেল, আর ফন্ট সাইজটা একটু বাড়াই দিই, 18 পিক্সেল করে দিই। টেক্সট ট্রান্সফর্ম সম্ভবত না, লোয়ার কেসই দেওয়া আছে, শুধু আরটা বড় হাতের আছে। এই সমস্ত ক্ষেত্রে আমরা এই আরটাকে সরাসরি বড় করে দিই, কারণ এখানে লোয়ার কেস আপার কেস এই ধরনের কিছুই না, জাস্ট লেখা। ওকে, আচ্ছা, সো আমরা অনেক কিছু শিখে ফেললাম। প্যারাগ্রাফের টেক্সট কি করতে হবে? এটা তাই করে নেন। ইনস্পেক্ট এলিমেন্ট করেন, ইনস্পেক্ট এলিমেন্ট করে এই প্যারাগ্রাফের উপরে ক্লিক করেন বা মাউস রাখেন। রাখার পরে এখানে দেখেন ফন্ট সাইজ দেওয়া আছে 18 পিক্সেল। ক্লিক করে অ্যারো চাপেন, দেখেন কোনটা দিলে আপনার পছন্দ হয়। 28, ঠিক আছে? তাহলে আপনি আবার এখানে চলে যান, গিয়ে এই যে 18 জায়গায় করে দেন 28 পিক্সেল। কন্ট্রোল এস দিয়ে সেভ দেন, রিলোড করেন, চলে আসছে। এখন এই যে এখানে কোনো ব্যাকগ্রাউন্ড কালার আছে, ফালাই দিতে হবে। এরপরে দেখেন এই পুরা হিডার এরিয়া কি ব্যানারের উপরে চলে আসছে না? ব্যানারের উপরে চলে আসছে, তার মানে হিডার এরিয়ার কোনো জায়গা সে দখল করে নাই। তো জায়গাটা ফালাই দেওয়ার জন্য আমরা দুইটা প্রপার্টির নাম জানি, একটা হচ্ছে ফ্লোট আর একটা হচ্ছে পজিশন অ্যাবসলিউট, তাই তো? এখানে ফ্লোট দেওয়ার তো কোনো যৌক্তিকতা নেই, ফ্লোট তো ব্যবহার করি পাশাপাশি আনার জন্য, এখানে তো পাশাপাশি আনার কোনো বিষয় না, তার মানে পজিশন অ্যাবসলিউট ব্যবহার করতে হবে। সো করেন,
প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারগুলোকে ফালাই দিই, কমেন্ট করে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। সেভ করলাম। সাদা সাদা কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, এবার একটা কাজ করি, এই যে হেডার বিজি, যে হেডার বিজিটা, পুরো বিজিটাকে ধরেই তো আমরা নিচে নামায় নিয়ে আসবো, পুরো বিজি এরিয়াটাকে ধরেই। ঠিক আছে, তো যদিও আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ছাড়া কোনো কাজ করবো না, কিন্তু ফাঁকে একটু কথা বলে রাখছিলাম যে পজিশনের কাজটাও আমরা করবো, বুঝছিলাম না? তো এখানে আমাদের মাঝে মাঝে পজিশনের কাজটাও করা লাগবে। তো বলে দেন পজিশন অ্যাবসলিউট, টপ থেকে 0, লেফট থেকে 0। যদি এখানে উইথ 30%, উইথ 70%, অর্থাৎ পার্সেন্টেজ দিয়ে যদি কাজ করেন, তাহলে দেখবেন একটা প্রবলেম হবে। আচ্ছা, নিচে চলে গেছে, আগে নিচের থেকে উপরে নিয়ে আসি। জেড ইন্ডেক্স মেরু থাকবে সবার উপরে, তাই না? এই জন্য একটু 9 বেশি করে দিলাম। আসছে, বাট প্রবলেম হয়নি, হওয়ার কথা ছিল। অনেক সময় দেখবেন এটা ভেঙে কোনায় চলে আসে, ভেঙে কোনায় চলে আসবে। সেক্ষেত্রে আপনাকে উইথ 100% করতে হয়। যেহেতু প্রবলেম আমরা ফেস করিনি, সেহেতু থাকে বুঝতে থাক, অসুবিধা নেই। যদি মনে করেন যে এটা পছন্দ হচ্ছে না, ফালাই দেন। ওকে, স্যার আমি চাচ্ছি যে এই যে মানে পিকচারটা আছে, তখন সামনে নেওয়াকে শুধু ওই পিকচারটার উপর শুধু লেখাগুলো আর কি। সেটাই তো বলতেছি। এই যে সাবমেনু কই, এই ব্যাকগ্রাউন্ড কালারটা উঠাই দেন। ক্লিয়ার? আচ্ছা, অনেক সময় দেখবেন যে লেখার উপরে, অ্যাঙ্কর ট্যাগের উপর যখন আপনি মাউস নিয়ে যান, লেখাটা একটু ডানে বামে সরে যায়, খেয়াল করছেন? সরে যায়। এই কাজটা কিভাবে করবো? এই কাজটা দুইভাবে করতে পারি। সাপোজ আমরা চাচ্ছি যে সেকেন্ড যে ইমেলের ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগ গুলো, সেগুলোকে প্রথম ইমেলের গুলো থাক, যে অবস্থায় সেই অবস্থায় থাক, সেকেন্ড ইমেলটা, এই সেকেন্ড ইমেলের ভিতরে এলআইটাকে ধরলাম, কপি করি, কপি করে এখানে পেস্ট করলাম অ্যাঙ্কর ট্যাগ। তার মানে সেকেন্ড ইমেল মানে যতগুলো সাবমেনু আছে সব সাবমেনু, তার ভিতরে যে এলআই, তার ভিতরে যে এ, এই এটাকে যখন হোভার করা হবে, মানে মাউস না হবে, তখন প্যাডিং লেফট হয়ে যাবে, সাপোজ 10 পিক্সেল। সেভ করেন। আসছে? একটু, হ্যাঁ, একটু ট্রানজিশন দিয়ে দেন। এটাকে কপি করেন, অ্যাঙ্করটাকে ট্রানজিশন দিয়ে দেন, 1 লিনিয়ার 0.2 সেকেন্ড, এরকমই দিয়েছিলাম মনে হয়, তাই না? উপরে এই যে এরকম। এবার সুন্দর লাগে। এই কাজটা আরেক ভাবে করা যায়, সেটা হচ্ছে সেটাকে বলা হয় টেক্সট ইনডেন্ট। প্যাডিং লেফট মানে কি, সে ডান বাম পাশে আরো 10 পিক্সেল জায়গা বাড়াইবে। যখন সে বাড়াইবে, তার তো একটা সীমানা দেওয়া আছে, যে সে যখন বাড়াইতে যাবে, সীমানায় যে যখন ধাক্কা খাবে, তখন সে নিজে ডান পাশে চেপে আসবে। এটাই তো লজিক। আর টেক্সট ইনডেন্ট মানে হচ্ছে যে শুধুমাত্র টেক্সটটা সরে আসবে, এটা স্পেস রেখে সরে আসবে, কেমন যেন মার্জিন লেফট হচ্ছে। ক্লিয়ার? সে দুটোটাই লাগে আমার, মাঝে মাঝে দুটোটাই, মানে দুটোটাই লাগবে। ক্ষেত্র বিশেষ অনেক জায়গায় দেখবেন যে আপনি প্যাডিং ব্যবহার করতে পারতেছেন না, কারণ অলরেডি একটা প্যাডিং দেওয়া আছে। যদি আপনি আবার প্যাডিং ব্যবহার করেন, তাহলে রিপ্লেস হয়ে যাবে, ঝামেলা হবে, ডিজাইনটা ভেঙে যাবে। তখন আপনার প্রয়োজন হবে যে প্যাডিং সাইজ টাইজ সব ঠিকঠাক মতো থাকবে, ভিতরে কন্টেন্টটা চেপে আসবে। এখন টেক্সট ইনডেন্ট কই, টেক্সট ইনডেন্টটা কেন কাজ করতেছে না দেখে আসি। কোন দিকে সরবে? ইসা থেকে সরে, বাম পাশ থেকে সরে, এখানে এই যে সরার কথা, বাট কোন একটা কারণে সরতেছে না। টেক্সট ইনডেন্ট এত পিক্সেল,
হয়তো কোনো কারণে সরতেছে না, থাক এটা নিয়ে আর ঘাটাঘাটি না করি, যেহেতু সরতেছে না থাকে এই অবস্থায়। ঠিক আছে, এটা পরে দেখে দিচ্ছি। আর এখান থেকে আরেকটু নামাই দিই, একটু নামাইলে ভালো লাগতেছে না। একশো 50 পিক্সেল মোটামুটি চলে, তাই না? কই বা 160 পিক্সেল করে দিই। এটা ছিল আমাদের আজকের একদম বেসিক। নতুন কিছু কাজ আমরা শিখতে পারলাম, তাই না? কি কি শিখছে বলেন তো? নতুন ট্রানজিশন শিখছি, ট্রানজিশন। ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে তৈরি করে সেটা আমরা শিখছি। আর কি শিখলাম? ইমেজের সেন্টার ইনলাইন, ব্যাকগ্রাউন্ড ইমেজের এগুলো, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইমেজ। আরেকটা জিনিস শিখছি, সেটা কি বলেন তো? ওভারলে তৈরি করে কিভাবে, ওভারলে মানে এই যে শ্যাডোর যে কালারটা কিভাবে তৈরি করে, তিনটা জিনিস নতুন শিখলাম। যদিও ওভারলেটা আগে একবার শিখছি, বাট এখানে কিন্তু একটু অন্য ধরনের ওভারলে। যে নর্মালি ওভারলে তৈরি করলে ওভারলেটা উপরে চলে আসে, কন্টেন্টটা নিচে চলে যায়। আমরা এখানে এমন ভাবে ওভারলে তৈরি করলাম যে ওভারলেও থাকবে, কন্টেন্টটাও আবার উপরে চলে আসবে। জাস্ট জেড ইন্ডেক্স, মুখস্থ জেড ইন্ডেক্স তৈরি করার কাজ। ক্লিয়ার? সো এটা প্র্যাকটিস করে ফেলেন। নতুন যে তিনটা জিনিস শিখলাম এটা নিয়ে ভালো করে প্র্যাকটিস করেন। স্যার এজন্য কি এটুকুই থাকবে, এটুকু করেছে এটুকুই করতে হবে? এটাই করে নিয়ে আসবেন, বুঝে বুঝে করবেন, না বুঝি না। ঠিক আছে, আগামী ক্লাসে এটা যদি ভালো করে বোঝেন তাহলে আগামী ক্লাসে আমরা একটু স্পিডে আগাবো, এবং আগামী ক্লাসে নতুন কিছু শেখার আছে। দেখেন ছোট হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে ইমেজ গুলো, খেয়াল করছেন? এগুলো আমরা আগামী ক্লাসে শিখবো। এখানে হয়ে যাচ্ছে ছোট, এখানে হয়ে যাচ্ছে বড়। ওকে, সিম্পল কনসেপ্ট। আচ্ছা।